আসসালামু আলাইকুম। আমি মাহফুজুল হাসান হৃদয়, এমবিবিএস শিক্ষার্থী। আজকে আলোচনার টপিক হচ্ছে রক্ত ও সংবহন তন্ত্র। এই চ্যাপ্টার থেকে বিগত বিভিন্ন ভার্সিটির ভর্তি পরীক্ষা এবং মেডিকেল ভর্তি পরীক্ষা এবং আমাদের সামনে এইচএসসিসির যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলোতে প্রচুর পরিমাণে কোশ্চেন আসে। সো এই চ্যাপ্টারটা তোমাদের সামনে একটি সুন্দর করে গুছানো, যাতে তোমাদের জন্য সবচেয়ে বোঝা বোধগম্য হয় এবং যাতে সহজ করে তোমরা এই চ্যাপ্টারটা অনেক মজাদার করে পড়তে পারো, সেভাবেই আজকে এই চ্যাপ্টারটা তোমাদের সামনে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। যে যে টপিক গুলা থাকবে সেই টপিক গুলা আমরা যদি একটু ইলাবোরেট করি, সেটা হচ্ছে যে আমরা এখান থেকে পড়বো হচ্ছে রক্ত সংবহন তন্ত্র। ঠিক আছে, তারপরে পড়বো যে রক্ত। তারপরের টপিক যদি আমরা এলাবোরেট করি, সেটা হচ্ছে যে রক্তের উপাদান, এটা সম্পর্কে আমরা জানবো। দেন হচ্ছে রক্ত রস এবং রক্তকণিকা। তো চলো শুরু করি আমরা রক্ত সংবহন তন্ত্র নিয়ে। তো শুরুতে যদি আমরা দেখি যে রক্ত এই জিনিসটা সর্বপ্রথম আলোচনা করে হচ্ছে ডক্টর উইলিয়াম হার্ভে। কত সালে? 1628 সালে। এই জিনিসটা কিন্তু মেডিকেল অ্যাডমিশনের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। সো এই জিনিসটা তোমরা মনে রাখবা, ঠিক আছে? আচ্ছা, তারপরে আসি হচ্ছে হেমাটোলজি। হেমাটোলজি কি ভাইয়া? হেমাটোলজি হচ্ছে এমন একটা স্টাডি যেটার মাধ্যমে রক্তের বিভিন্ন রোগ, রক্ত নিয়ে বিভিন্ন গবেষণা, রক্তের উপাদান এবং রক্ত নিয়ে আমাদের যা যা রিলেটেড আছে চিকিৎসা বিজ্ঞানের ভাষায়, সেই জিনিসটাকে আমরা বলি কি? হেমাটোলজি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা জানলাম হেমাটোলজি কি। এখন আসা হচ্ছে রক্ত সংবহন তন্ত্র কি কি দ্বারা গঠিত হয়। যেহেতু মানব শরীরের রক্ত বিভিন্ন ভাবে এটা সার্কুলেশন হয়, এখন আমরা দেখবো সেটা। আমরা এটা সবাই জানি, কম বেশি সবাই জানি, সেটা হচ্ছে রক্ত সংবহন তন্ত্র মূলত হয় হচ্ছে হৃৎপিণ্ড। আমরা জানি হৃৎপিণ্ড থাকে হচ্ছে আমাদের, আমরা সবাই এটা চিনি যে বাঁ পাশের হৃৎপিণ্ড থাকে, এটা অলওয়েজ বিট করতে থাকে, রক্তটা পাম্প করতে থাকে অলওয়েজ। হ্যাঁ, তো এই হৃৎপিণ্ড এবং রক্ত ও রক্ত বাহিকা, এই তিনটা সিস্টেম নিয়ে হচ্ছে রক্ত সংবহন তন্ত্র গঠিত। আচ্ছা, তারপরে আসো হচ্ছে রক্ত। এখন আমরা যদি একটু দেখি রক্ত, রক্ত মানে কি? রক্ত হচ্ছে তরল যোজক টিস্যু। এখন আমরা যদি এই জিনিসটা একটু আরো একটু ইলাবোরেট করি, দেখো যোজক টিস্যু মানে কি? যোজক টিস্যু হচ্ছে আমাদের শরীরের এক অঙ্গ থেকে আরেক অঙ্গের মধ্যে যে সমন্বয়, কানেকশন তৈরি করা, হ্যাঁ, সেই জিনিসটার নামই হচ্ছে যোজক টিস্যু। হ্যাঁ, রক্ত হচ্ছে এক প্রকার যোজক টিস্যু। যেমন রক্ত কি করে তুমি একটু চিন্তা করে দেখো তো ভাইয়া। রক্ত হচ্ছে আমাদের ফুসফুস থেকে অক্সিজেন, সেই অক্সিজেনটা ক্যারি করে সারা শরীরে, সেলে, কোষে, হ্যাঁ, সেগুলোতে সাপ্লাই দেয়। আবার আমরা যে খাবারটা খাচ্ছি, সেই খাবারটাও কিন্তু আমাদের রক্তের মাধ্যমে সারা শরীরে ডিস্ট্রিবিউট হচ্ছে। এই জন্য রক্তকে আমরা বলতেছি একটা তরল যোজক টিস্যু। ঠিক আছে? আচ্ছা, তারপর আসো ভাইয়া রক্তের পরিমাণ। আমরা যদি একটু খেয়াল করি, রক্তের পরিমাণ একজন সুস্থ সবল পুরুষ মানুষের জন্য 5 থেকে 6 লিটার। ঠিক আছে? আচ্ছা, আর সুস্থ মহিলা মহিলা যারা আছে তাদের জন্য হচ্ছে 4.5 থেকে 5.5 লিটার। ঠিক আছে? আর আমাদের একটা জিনিস মনে রাখবা, আমাদের সবার শরীরে, হ্যাঁ, রক্ত দেহের 8% হচ্ছে, ওজনের 8% হচ্ছে আমাদের শরীরে রক্ত আছে। হ্যাঁ, তো এই 8% থেকে যদি কখনো এই রক্তের পরিমাণ যদি আমাদের ওজনের থেকে 8% থেকে কমে যায়, তাহলে আমরা বলবো রক্ত শূন্যতা। ঠিক আছে? আচ্ছা, তো আমরা এখন রক্ত নিয়ে আলোচনা করব, রক্তের ধর্ম এবং রক্তের কি কি কার্যাবলী আছে সেগুলো নিয়ে তোমার সাথে একটু আলোচনা করি। আচ্ছা, তাহলে রক্ত, রক্ত কি? রক্ত হচ্ছে সামান্য ক্ষারীয়। এই ইনফরমেশনটা বিগত 20-21 সেশনের যে কোশ্চেন আমরা যদি খেয়াল করি মেডিকেল অ্যাডমিশন টেস্টে, সেই কোশ্চেনটা কিন্তু এসেছিল যে মানবদেহের রক্তেও মানে প্রকৃতি কেমন, সামান্য ক্ষারীয়, ক্ষারীয় নাকি অম্লীয়? তো এই হচ্ছে সেটার অ্যান্সার, সামান্য ক্ষারীয়। ঠিক আছে, তো তোমাদের জন্য এই ইনফরমেশনটা খুবই খুবই ইম্পর্টেন্ট, কারণ মেডিকেল অ্যাডমিশনে কোশ্চেন কিন্তু রিপিটেশন হয়। ঠিক আছে, আমরা যদি খেয়াল করে থাকি। আচ্ছা, তারপরে আসা হচ্ছে রক্তের তাপমাত্রা কত? 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস। আমাদের শরীরে এই রক্তের তাপমাত্রাটা, আমাদের বডি টেম্পারেচার, আমাদের শরীরের যে তাপমাত্রাটা, সেই ক্ষেত্রেও কিন্তু রক্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আচ্ছা, তারপর আসা হচ্ছে রক্তের পিএইচ। রক্তের পিএইচ কত? 7.35 থেকে 7.45। আমরা যদি একটু অ্যাভারেজে চিন্তা করি তাহলে হচ্ছে 7.40। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা গেল। এখন আসে হচ্ছে আপেক্ষিক গুরুত্ব। ভাই, আপেক্ষিক গুরুত্ব কি? আপেক্ষিক গুরুত্ব হচ্ছে একটা
মানে পানির তুলনায় রক্তের ঘনত্ব কতটুকু সেটা বোঝানোর জন্য আপেক্ষিক গুরুত্বটা এখানে প্রকাশ করা হয়েছে, সেটা হচ্ছে 1.065। আচ্ছা, তো এখন আসো হচ্ছে একটা ইনফরমেশন আমরা যদি খেয়াল করি, আমরা ম্যাক্সিমামই হচ্ছে আবুল হাসান স্যারের বই পড়ি, গাজী আজমল স্যারের বই পড়ি। গাজী আজমল স্যারের বইটা আমরা হচ্ছে জুলজির জন্য পড়ি, কিন্তু কিছু কিছু ইনফরমেশন তোমাদের সামনে তুলে ধরবো যেটা হচ্ছে অন্যান্য রাইটারের বই থেকে, এবং অ্যাডমিশনে যেই ইনফরমেশন গুলো খুবই ইম্পর্টেন্ট। তেমন একটা ইনফরমেশন হচ্ছে রক্তের ক্ষেত্রে নিউটনের সান্দ্রতার সূত্র প্রযোজ্য নয়। তোমরা নিশ্চয়ই ফিজিক্সের সান্দ্রতার সূত্র পড়েছো, সেই নিয়ে আলোচনা এখন এখানে করবো না, কিন্তু এই ইনফরমেশনটা আছে হচ্ছে মাজেদা ম্যামের বই। ঠিক আছে, তো এটাও তোমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। তারপরে যদি আমরা বলি যে রক্তের কার্যাবলী, রক্ত কি কি কাজ করে। হ্যাঁ, রক্ত হচ্ছে পুষ্টি আমাদের শরীরে, আমি আগেই বলছিলাম যে আমাদের শরীরে রক্ত কি করে, খাবার যে আমরা খাই, হ্যাঁ, এটা তো পুষ্টিতে কনভার্ট হয়, সেই পুষ্টিটা পরিবহন করতে সাহায্য করে। হ্যাঁ, শোষণ গ্যাস, আমরা ফুসফুসের মাধ্যমে যে অক্সিজেনটা নেই, সেই অক্সিজেনটা কিন্তু আমাদের ফুসফুস থেকে রক্তের হিমোগ্লোবিনের মাধ্যমে সারা, মানে হিমোগ্লোবিনের মাধ্যমে ক্যারি হয়ে সেটা রক্তের মাধ্যমে সারা শরীরে মানে তোমার পরিবহন হচ্ছে। আচ্ছা, তারপরে আসা হচ্ছে রক্তপাত প্রতিরোধ। এখন ভাইয়া চিন্তা করো, আমাদের শরীর যখন মানে একটা কেটে যায়, হ্যাঁ, একটা ওন্ড তৈরি হয়, তখন কিন্তু রক্তপাত হয়। রক্ত কিন্তু সেই রক্তপাত প্রতিরোধ করে। এই রক্তপাত প্রতিরোধ করে রক্তের অন্য একটা কণিকা, সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব। আচ্ছা, তারপর আসা হচ্ছে রক্ত রোগ প্রতিরোধ করতে সাহায্য করে। হ্যাঁ, রক্তের এটাও একটা বিশেষ ধরনের কার্যাবলী যে এরা রোগ প্রতিরোধে অনেক সাহায্য করে। পিএইচ নিয়ন্ত্রণ করে, আমাদের শরীরের যে বডি পিএইচ সেটাও কিন্তু নিয়ন্ত্রণ করে হচ্ছে সেই রক্ত। আচ্ছা, আর কি কি করে ভাইয়া? বর্জ্য পরিবহন, ইমিউনিটি ও আত্মরক্ষা, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ভাইয়া, রোগ নির্ণয়। ঠিক আছে, তো এখন আমরা আলোচনা করবো হচ্ছে রক্তের উপাদান কি। ঠিক আছে, তাহলে আমরা এই 3 নম্বর টপিক নিয়ে আলোচনা করি। রক্ততে কি কি উপাদান আছে সেটা নিয়ে আমরা যদি একটু আলোচনা করি, তার আগে আমাদের জানতে হবে যে একটা টেস্ট টিউবের মধ্যে যদি আমরা রক্ত নিয়ে সেটা সেন্ট্রিফিউজ যন্ত্রে যদি মিনিটে 3000 বার ঘুরাই, ঠিক আছে, এটা যদি 30 বার ঘুরানো হয়, তাহলে সেই টেস্ট টিউবের মধ্যে দুইটা স্তর তৈরি হবে। উপরে যে ইয়েলো কালার একটা স্তর তৈরি হবে, সেটাকে আমরা বলতেছি হচ্ছে রক্তরস বা প্লাজমা। এবং টেস্ট টিউবের নিচে যদি আমরা খেয়াল করি, তাহলে কিছু দানাদার জিনিস পাওয়া যাবে, কোন মানে কণা টাইপের কণিকা, সেই গুলাকে আমরা বলতেছি হচ্ছে রক্ত কণিকা, কণিকা বা কর্পাস। ঠিক আছে, এটার পার্সেন্টেজ যদি আমরা দেখি যে রক্ত রস থাকে হচ্ছে 55%, এবং রক্ত কণিকা বা কর্পাসল থাকে হচ্ছে 45%। এখন খেয়াল যদি করি, আমাদের বিগত ডিউ কোশ্চেনে এই এই ইনফরমেশনটা কিন্তু বেশ ছিল প্রশ্ন, যে আমাদের রক্ত রসের পার্সেন্টেজ কত, সেটা হচ্ছে 55%। আচ্ছা, তারপরে যদি আমরা একটু খেয়াল করি যে রক্ত রস আবার দুইটা ভাগে ভাগ হয়েছে। ঠিক আছে, এক হচ্ছে তরল বা পানি, একটা হচ্ছে কঠিন পদার্থ। পানির মধ্যে থাকে হচ্ছে ম্যাক্সিমাম পোর্শন 90 থেকে 92%, এবং কঠিন পদার্থ থাকে হচ্ছে 8 থেকে 10%। তাহলে কঠিন পদার্থের মধ্যে আবার দুইটা ভাগ আছে, একটা হচ্ছে অজৈব পদার্থ আর একটা হচ্ছে জৈব পদার্থ। অজৈব পদার্থ হচ্ছে আমরা জানি অজৈব সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, ঠিক আছে, এক্সাক্ট আয়োডিন। আর জৈব পদার্থের মধ্যে এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, জৈব হচ্ছে 7 থেকে 9% থাকে হচ্ছে আমাদের কঠিন পদার্থের আহ মধ্যে। সেটা হচ্ছে আবার জৈব পদার্থকে 3টা ভাগে ভাগ করা হয়েছে, সেটা হচ্ছে প্লাজমা প্রোটিন, প্রোটিনবিহীন নাইট্রোজেন পদার্থ, এবং অন্যান্য জৈব বস্তু। ঠিক আছে, আচ্ছা, প্লাজমা প্রোটিন গুলো কি কি আমরা যদি একটু খেয়াল করি, গ্লোবিউলিন, প্রোথ্রম্বিন, অ্যালবুমিন, ফাইব্রিনোজেন। এই জিনিসটাকে আমরা যদি একটু নেমোনিক দিয়ে মনে রাখতে চাই, তাহলে কিভাবে বলবো যে জিপিএ 5। ঠিক আছে, জিপিএ 5 দিয়ে কিভাবে মনে রাখতে পারি? দেখো, জি দিয়ে হয় হচ্ছে গ্লোবিউলিন, পি দিয়ে হয় হচ্ছে প্রোথ্রম্বিন, এ দিয়ে অ্যালবুমিন, আর 5 দিয়ে হয় হচ্ছে ফাইব্রিনোজেন। আচ্ছা, তারপর হচ্ছে প্রোটিনবিহীন নাইট্রোজেন পদার্থ। এখন প্রোটিনবিহীন নাইট্রোজেন পদার্থ গুলো কি, যেগুলো হচ্ছে আমাদের শরীরে বর্জ্য আকারে তৈরি, লাইক ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ঠিক আছে, এক্সেট্রা। আর অন্যান্য জৈব বস্তুগুলা কি কি? অন্যান্য জৈব বস্তুগুলা হচ্ছে আমাদের শরীরের হরমোন, গ্লুকোজ, ঠিক আছে, এই টাইপের জিনিস। আচ্ছা, তারপর আসো ভাইয়া, আমরা আলোচনা করি হচ্ছে রক্তকণিকা, ঠিক আছে, বা এটাকে কর্পাসল বলা হয়। এটার পার্সেন্টেজ হচ্ছে 45%। ঠিক আছে, কি কি রক্তকণিকা আমরা যদি একটু খেয়াল করি, 3 ধরনের রক্তকণিকা আছে, সেটা হচ্ছে লোহিত রক্তকণিকা,
যেটাকে আমরা আরবিসি বলতেছি, তারপর হচ্ছে শ্বেত রক্তকণিকা যেটাকে আমরা ডাব্লিউবিসি বলতেছি, তারপর হচ্ছে অনুচক্রিকা যেটাকে আমরা প্লাটিলেট বলতেছি। ওকে, তো শ্বেত রক্তকণিকাকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে। সেটা হচ্ছে অদানাদার কণিকা আর হচ্ছে দানাদার কণিকা। দানাদার মানে হচ্ছে গ্র্যানিউলস। হ্যাঁ, আচ্ছা, তো ও দানাদার মধ্যে আছে হচ্ছে যেটা দানাদার নাই। হ্যাঁ, সেটা হচ্ছে লিম্ফোসাইট, মনোসাইট। এখানে একটা জিনিস খেয়াল করবা যে যে নামের শেষে সাইট আছে, ঠিক আছে, সেগুলা হচ্ছে অদানাদার। হ্যাঁ, এ গ্র্যানিউল, যেটার মধ্যে গ্র্যানিউল থাকবে না। আচ্ছা, আর দানাদার গুলা কি কি? যেগুলা গ্র্যানিউল থাকবে সেগুলা হচ্ছে নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল। তাহলে ভাইয়া যদি একটা জিনিস খেয়াল করো, এখানেও কিন্তু একটা মিল আছে। যে কণিকার মধ্যে যে কণিকাগুলা লাস্টে ফিল আছে সেগুলা হচ্ছে দানাদার কণিকা। তো ভাইয়া এইভাবে যদি আমরা মনে রাখি তাহলে কিন্তু আমাদের জন্য এই রক্তে যা উপাদান আছে, রক্তের যে উপাদানগুলো সেগুলো কিন্তু মনে থাকতে সহজ হবে। এই হচ্ছে আমাদের রক্ত সংবহনতন্ত্রের চ্যাপ্টারের প্রথম পর্বের আলোচনা। পরবর্তী টপিক নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব।